আচ্ছা, আজকে আমাদের ক্লাসে যে জিনিসটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে পদার্থবিজ্ঞানে ক্যালকুলাসের ব্যবহার। ক্যালকুলাস হচ্ছে গণিতের একটা শাখা। ক্যালকুলাস হচ্ছে গণিতের একটা শাখা। এই ক্যালকুলাসের আবার দুইটা অংশ আছে, একটা হচ্ছে যোগজীকরণ আর একটা হচ্ছে অন্তরীকরণ। একটা হচ্ছে যোগজীকরণ বলতে আমরা আরো দুইটা মানে যোগজীকরণ অন্তরীকরণের আরো দুইটা নাম আছে। একটা হচ্ছে সমাকলন আর একটা হচ্ছে ব্যবকলন, ইংরেজিতে হচ্ছে ডিফারেন্সিয়েশন আর একটা হচ্ছে ইন্টিগ্রেশন। এরকম বেশ কয়েকটা নাম আছে। তো আমরা এই জিনিসগুলার বলতে আজকে আমরা মোটামুটি ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণের মোটামুটি একটা ধারণা নিব, যেটা আমাদের ফিজিক্সে কাজে লাগবে। সরাসরি ফিজিক্সে এই ডিফারেন্সিয়েশনের খুবই সামান্য অংশ কাজে লাগে, ম্যাথে তোমরা আরো অনেক অনেক ভালোভাবে শিখতে পারবা। এই ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ অনেক বিস্তারিত জিনিস শিখতে পারবো। তো আজকে আমরা ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণের পদার্থবিজ্ঞানে যতটুকু কাজে লাগে তার বেসিকটা একটু শেখার চেষ্টা করবো। এই বেসিকটা যদি কেউ ভালো মতো শিখতে পারে তাহলে আশা করা যায় আমাদের এইচএসসি ফিজিক্সের যত জায়গায় আমরা ফিজিক্সের বিভিন্ন সূত্র প্রমাণ করব বা বিভিন্ন ম্যাথ করবো সেটা তোমাদের বুঝতে অনেক সহজ হবে। তাহলে চলো আজকে আমরা ক্লাসটা শুরু করি। তাহলে আমাদের আজকের ক্লাসটা হচ্ছে পদার্থবিজ্ঞানে অন্তরীকরণের ব্যবহার। আমরা কিন্তু পুরো অন্তরীকরণ শিখবো না। আচ্ছা, পদার্থবিজ্ঞানে ক্যালকুলাস লিখি, ক্যালকুলাসের আমরা একটা অংশ শিখব, সেটা হলো অন্তরীকরণ। অন্তরীকরণ বা এটার ইংরেজি নাম হচ্ছে ডিফারেন্সিয়েশন। আচ্ছা, আরেকটা নাম লিখি, ব্যবকলন। ডিফারেন্সিয়েশন। ঠিক আছে। আর আরেকটা হচ্ছে যোগজীকরণ বা সমাকলন বা ইন্টিগ্রেশন। ক্যালকুলাসের এই দুইটা শাখা, একটা হচ্ছে যোগজীকরণ আর একটা হচ্ছে অন্তরীকরণ। যোগজীকরণ হচ্ছে যোগ করার প্রক্রিয়া, অন্তরীকরণ হচ্ছে এক অর্থে ভাগ করার প্রক্রিয়া। তো আমরা আজকে ক্লাসে আলোচনা করব হচ্ছে অন্তরীকরণ নিয়ে। আমরা আজকে ক্লাসে অন্তরীকরণ বা ব্যবকলন বা ডিফারেন্সিয়েশন নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো এই বেসিকটা আমাদের জানা খুবই জরুরি, তার কারণ আমাদের ভেক্টরে তো লাগবেই, অবশ্যই লাগবে, একটা পুরো পার্ট আছে ভেক্টরের ক্যালকুলাস অংশে। এরপরেও আমরা যখন গতিবিদ্যা অধ্যায় শিখবো, নিউটনিয়ান বলবিদ্যা শিখবো বা অন্যান্য যে কোনো অধ্যায় শিখবো, সেখানে আমাদের এই ডিফারেন্সিয়েশনের প্রয়োগ আছে। বিভিন্ন সূত্রের প্রমাণের বেলায় আমাদের আবার ইন্টিগ্রেশনও লাগে। আবার গতিবিদ্যায় বিভিন্ন এমসিকিউ সলভ করতে গেলেও আমাদের ইন্টিগ্রেশনের প্রয়োজন হবে। তা আমাদের যেহেতু ভেক্টর অধ্যায়ে শুধুমাত্র অন্তরীকরণের কাজ আছে, আমরা শুধুমাত্র অন্তরীকরণই আজকের ক্লাসে মোটামুটি আলোচনা করার চেষ্টা করবো, বেসিকটা, যে অন্তরীকরণ আমরা কেন করি বা কিভাবে করি, পদার্থবিজ্ঞানের কাজে কিভাবে করি। তাহলে চলো আমরা একটু অন্তরীকরণ জিনিসটা বোঝার চেষ্টা করি। অন্তরীকরণ, এটার আর একটা নাম যেন কি লিখলাম আমি, ব্যবকলন, ভুলবশত মিশাই ফেলছি। ব্যবকলন, ইংরেজিটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। অন্তরীকরণ বা ব্যবকলন বা ডিফারেন্সিয়েশন। তো দেখো, এটার একটা নাম মনে রাখবা, তাহলে তোমাদের জন্য এই জিনিসগুলো মনে রাখা সহজ। প্রথম কথা, অন্তরীকরণ হচ্ছে পরিবর্তনের হার। অন্তরীকরণ মানে কি মনে রাখবা? অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন মানে পরিবর্তনের হার। অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন মানে পরিবর্তনের হার। একজনের সাপেক্ষে বা কোনো একটা রাশির সাপেক্ষে অন্য আরেকটা রাশির, একটা চলকের সাপেক্ষে আরেকটা চলকের পরিবর্তনের হারটাই হচ্ছে ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ। আচ্ছা চলো, ডিফারেন্সিয়েশন কখন কোথায় আমরা অ্যাপ্লাই করব সেটা একটু দেখার চেষ্টা করি। দেখো, অন্তরীকরণ মানে এই পরিবর্তনের হার, এটা আমরা ফিজিক্সে কিভাবে অ্যাপ্লাই করব সেটা বোঝার চেষ্টা করি। আচ্ছা চলো, আমরা দুইটা অক্ষ কল্পনা করি। এটা হচ্ছে একটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এখানে একটা মূল বিন্দুগামী আমি সরলরেখা কল্পনা করি। আমরা 9-10-এ দুই বিন্দুগামী সরলরেখার ঢাল শিখছিলাম, মনে আছে? দুই বিন্দুগামী সরলরেখার ঢাল নির্ণয় বা দুই বিন্দুগামী সরলরেখার কি বলে সমীকরণ নির্ণয় শিখছিলাম, x2 - x y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1 শিখছিলাম না? আচ্ছা, তাহলে এই সরলরেখার আমরা ঢাল নির্ণয় কিন্তু ফিজিক্সেও শিখছিলাম 9-10-এ। ফিজিক্সেও আমরা একটা বেগ বনাম সময় গ্রাফের ঢাল নির্ণয় করা শিখছিলাম। তো ধরো এখানে দুইটা বিন্দু আছে, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, ধরো এটা এ বিন্দু, এটা বি বিন্দু। তো এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1, বি বিন্দুর স্থানাঙ্ক x2 y2। তো দেখো, এই যে গ্রাফের ঢাল কি নির্দেশ করে? কোন একটা ঢাল হচ্ছে ওই রেখাটা, ওই গ্রাফটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে
যত ডিগ্রি কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টটাই হচ্ছে ঢাল। কোন একটা গ্রাফ এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টটাই হচ্ছে ঢাল। এই যে দেখো গ্রাফের এই রেখাটা, এই যে এক্স অক্ষের পজিটিভ অ্যাক্সিসের সাথে, নেগেটিভ অ্যাক্সিস না, পজিটিভ অ্যাক্সিসের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টটাই হচ্ছে ঢাল। সেই কোণের ট্যানজেন্টটাই হচ্ছে তোমাদের ঢাল, যেটাকে আমরা এম দ্বারা প্রকাশ করে থাকি। দেখো একটা সরল রেখার মূলবিন্দুগামী সরল রেখা বা একটা সরল রেখার প্রত্যেকটা বিন্দুতে ঢাল আসলে সেম। একটা সরল রেখার প্রত্যেকটা বিন্দুতে ঢালটা সেম। কিভাবে? দেখো এটা এক্স অক্ষের সাথে উৎপন্নকারী কোণ এখানে থিটা। তাহলে দেখো এই এ বিন্দুটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তার জন্য আমি এক্স অক্ষটাকে মনে মনে এখানে কল্পনা করতে পারি যে এটাই হলো এক্স অক্ষ, এই ডিরেকশনটা হচ্ছে এক্স অক্ষ, তাহলে এইটাও হচ্ছে থিটা। এক্স অক্ষের সাথে দেখো তো এইটা যদি থিটা কোণ হয়, এটাও অবশ্যই কি কোণ হবে? থিটা, কারণ দুইটা সমান্তরাল রেখা আর একটা রেখাকে যদি ছেদ করে এই দুটাকে আমরা অনুরূপ কোণ বলতে পারি। অর্থাৎ এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান, অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ এটাও থিটা, এটাও থিটা। আচ্ছা, আবার যদি এখানকার কথা চিন্তা করি, এইখানে এটা হচ্ছে আমাদের থিটা। তাহলে দেখো একটা সরল রেখার এরকম আমি যতগুলা বিন্দু নিব, একটা সরল রেখার উপর যতগুলা আমরা বিন্দু নিব, যতগুলা খুশি বিন্দু নিতে পারি, প্রত্যেকটা বিন্দুই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার মানটা কিন্তু সমান, অর্থাৎ তার ট্যানজেন্টের মান সমান, অর্থাৎ তার ঢালের মানটা সব জায়গায় সমান। তাহলে এই ঢাল আমরা কিভাবে নির্ণয় করি? ট্যান থিটা মানে আমরা কি লিখতে পারি বলতো? লম্ব ডিভাইডেড বাই ভূমি। ট্যান থিটা মানে আমরা কি লিখতে পারি? লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে ধরো আমি এই যে এই ট্যানজেন্টটা বের করতে চাই, এই ট্যানজেন্টটা যদি বের করতে চাই, এখানে আমি একটা লম্ব অঙ্কন করলাম। দেখো এই বিন্দুর স্থানাঙ্ক যেহেতু x1 y1, তাহলে এইটুকু হচ্ছে আমাদের x1 এবং এই যে এইটুকু কিন্তু y1, এই যে এতটুকু x1 y1। তাহলে এই ক্ষেত্রে লম্ব বাই ভূমি আমরা কিভাবে বের করব? এটা হচ্ছে y1 ডিভাইডেড বাই x1। এবার দেখো আমি যদি বলি যে এই সরল রেখাটুকুর ঢাল নির্ণয় করো, এ বি অংশের ঢাল আমি নির্ণয় করতে চাই। এ বি অংশের ঢাল, এই ঢাল এবং এই ঢাল কিন্তু এক্সাক্ট সেম হবে, এই ঢাল এবং এই ঢাল কিন্তু এক্সাক্ট সেম হবে। আচ্ছা, তাহলে ঢাল এম সমান সমান ট্যান থিটা, ট্যান থিটা সমান সমান আবার হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি, লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে এখন একটু খেয়াল করো, দেখো তো এ বি এই রেখাটার ঢাল আমি কিভাবে নির্ণয় করতে পারি। এই জায়গায় যদি আমি একটা লম্ব অঙ্কন করি, দেখো এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেল না? তাহলে এই সমকোণী ত্রিভুজের কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। তাহলে এই লম্বটুকু তুমি কিভাবে বের করবা? দেখো এই পুরো রেখাটা ছিল হচ্ছে y2 এবং এই পুরো রেখাটা কি ছিল বলতো? x2 ছিল, x2, এই যে এখান থেকে এই পর্যন্ত x2। তাহলে দেখো আমার শুধু দরকার এইটুকু, তাহলে শুধু এইটুকু আমি কেমনে পাবো? y2 থেকে y1 বাদ দিলে এইটুকু পাবো কিনা? পুরোটুকু হচ্ছে y2, এইটুকু হচ্ছে y1, বাদ দিলেই তো এই অংশটুকু পাবো, y2 মাইনাস y1। এবং এই যে এইটুকু আমি কিভাবে পাবো? এইটুকু টোটালটুকু হচ্ছে x2, এইটুকু হলো x1, তাহলে এইটুকু হচ্ছে x2 মাইনাস x1। তাহলে দেখো এই যে লম্ব বরাবর আমরা কি পাইতাম? লম্ব হচ্ছে y2 মাইনাস y1, ভূমি হচ্ছে x2 মাইনাস x1। তোমরা দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ কিন্তু এটাই পড়ে আসছিলা 9-10 এ। দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ ছিল এইটা, এটাই আসলে ঢাল বা ট্যান থিটা। এরকম আমি যে কোনো জায়গায় যদি বের করি, যে কোনো জায়গায় ঢাল বের করলে হিসাবটা হবে কিন্তু সমান। এটা কখন? এটা হচ্ছে সরল রেখার ক্ষেত্রে। এটা কিসের ক্ষেত্রে? সরল রেখার জন্য। সরল রেখার জন্য ঢাল নির্ণয়ের সূত্র হচ্ছে এইটা। এবার যদি গ্রাফটা একটা সরল রেখা না হয়ে গ্রাফটা একটা বক্ররেখা হয়, গ্রাফ যদি একটা সরল রেখা না হয়ে বক্ররেখা হয়, তাহলে এইরকম ধরো একটা এক্স অক্ষ, এইটা ধরো ওয়াই অক্ষ, এইরকম একটা বক্ররেখা আমি পাইলাম। তাহলে এই বক্ররেখার ঢাল আমি কি সরল রেখার সূত্র দিয়ে বের করতে? আচ্ছা, আর একটা জিনিস একটু লিখে রাখি, এই যে y2 মাইনাস y1 মানে ডেল y আর x2 মাইনাস x1 মানে ডেল x, লেখা কি যায়? ডেল মানে পরিবর্তন, y অক্ষের পরিবর্তন ডেল y, x অক্ষের পরিবর্তন হচ্ছে ডেল x। আচ্ছা, এবার একটু খেয়াল করো, এই যে বক্ররেখাটা আমি আঁকলাম, এই বক্ররেখার ঢাল নির্ণয়ের সূত্রকে আমি সরল রেখার সূত্র দিয়ে অ্যাপ্লাই করতে পারবো? এটা কি ব্যবহার করা যাবে? এই সূত্রটা হচ্ছে সরল রেখার ঢালের জন্য, এই সূত্র কি এখানে অ্যাপ্লাই করা যাবে না? কারণটা কি ভাইয়া? সরল রেখার প্রত্যেকটা বিন্দুর ঢাল সেম, কিন্তু বক্ররেখার প্রতিটা বিন্দুর ঢাল কিন্তু সমান না, বক্ররেখার প্রতিটা বিন্দুর ঢাল সমান না। ধরো আমি চিন্তা করলাম এই একটা পার্টিকুলার পয়েন্টের আমি ঢাল বের করব a, তাহলে এই পয়েন্টের ঢাল কেমনে বের করব? এই পয়েন্টের উপর অঙ্কিত স্পর্শক x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে। তাহলে এখানে আমি একটা স্পর্শক অঙ্কন করি, এই যে একটা স্পর্শক অঙ্কন করলাম,
তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই কোণটা সে উৎপন্ন করলো। তো ধরো এই বিন্দুর আমি ঢাল নির্ণয় করলাম, এই বিন্দুটা এক্স অক্ষের এই বিন্দুতে অঙ্কিত স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই কোণ উৎপন্ন করলো, এখানকার অঙ্কিত স্পর্শক এতটুকু কোণ উৎপন্ন করলো, এখানকার অঙ্কিত স্পর্শক এতটুকু কোণ উৎপন্ন করলো। তাহলে দেখো তো প্রত্যেকটা বিন্দুতে অঙ্কিত কোণ কি সমান? কোণ আলাদা আলাদা না? তাহলে এখানে প্রত্যেকটা কোণ কি দেখে সমান মনে হচ্ছে? না। তাহলে যেহেতু কোণ সমান না, তাহলে কোণের ট্যানজেন্টের মান কি সমান হবে? তাহলে কি ঢাল সমান হবে? না। ঢাল যদি সমান না হয় তাহলে প্রত্যেকটা বিন্দুর ঢাল কিন্তু আমি সমান বলতে পারবো না, অর্থাৎ সরল রেখার যে সূত্র এটার কাটাইতে পারবো না। কারণ সরল রেখায় কি হয়, প্রতিটা বিন্দুর ঢাল সমান হয়। কিন্তু এখানে যেহেতু প্রতিটা বিন্দুর ঢাল সমান না, তাহলে এখানে কি আমি সরল রেখার সূত্র অ্যাপ্লাই করতে পারবো না। তবে এখন ধরো আমার মধ্যে খুবই জেদ যে আমি সরল রেখার সূত্র জানি, এটা দিয়েই আমি বক্ররেখার ঢাল বের করবো, আমি সরল রেখার সূত্র দিয়েই বক্ররেখার ঢাল বের করতে চাই। তাহলে সাধারণভাবে কি করা যাবে? যেভাবে করে আমরা সরল রেখার ঢাল বের করি ওভাবে করে তার করা যাবে না। তাহলে তুমি কি করলা, খুব জেদ করলা, না আমি এটা দিয়েই করবো স্যার, আমার এটা দিয়ে শিখান, বা ভাই আমাকে এটা দিয়েই শিখান, আমি অন্য কোনো সূত্র শিখতে চাই না। আচ্ছা ঠিক আছে করবা, তবে কিন্তু একটু বুদ্ধি খাটাইতে হবে। কি বুদ্ধি খাটাইতে হবে? ভাইয়া তুমি করতে চাচ্ছ একটা বক্ররেখার ঢাল অঙ্কন, একটা বক্ররেখার ঢাল অঙ্কন করতেছ। এখন বক্ররেখার সরল রেখা তো একই না, তুমি সরল রেখার ঢাল এর সূত্র বক্ররেখার মধ্যে খাটাতে যাচ্ছ, সরল রেখার ঢালের সূত্র বক্ররেখার মধ্যে খাটাতে যাচ্ছ। তাহলে বক্ররেখার খুবই ক্ষুদ্র একটা অংশ কেটে নিতে হবে, খুবই 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 ক্ষুদ্র একটা অংশ। ধরো তুমি খুবই ক্ষুদ্র একটা অংশ কেটে নিলে এখান থেকে এই পর্যন্ত, ধরো এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। তাহলে দেখো তো বক্ররেখার এই যে খুবই ক্ষুদ্র একটা অংশ, এটাকে সরল রেখার মতো বলা কি যাইতে পারে কিনা? বক্রতলের বিশাল একটা বক্রতলের খুবই ক্ষুদ্র একটা অংশ কিন্তু সমতল হয়। তুমি চিন্তা করো পৃথিবীটা কি গোলাকার না? তাহলে পৃথিবীর পৃষ্ঠটা কি গোলাকার না? পৃথিবীর পৃষ্ঠটা তো গোলাকার, পৃথিবীর পৃষ্ঠটা অবশ্যই গোলাকার। তুমি যখন হেঁটে আসছো রাস্তায়, এই হাঁটার রাস্তাটা কি এরকম গোলাকার ডিম্বাকার মনে হয়েছে? সমতল ভূমিতে হেঁটে আসছো না কেন বলতো? পুরো পৃথিবীর এই পৃষ্ঠের তুলনায় তুমি যতটুকুতে হাঁটছো এটা খুবই ক্ষুদ্র, খুবই সামান্য। যেহেতু খুবই সামান্য একটা অংশের উপরে হাঁটতেছো, তোমার কাছে এটাকে সমতল বা সরল রেখা বলে মনে হচ্ছে। তুমি যদি পৃথিবীর বাইরে থেকে দেখো তখন কিন্তু আর পৃথিবীর এই পৃষ্ঠটাকে সমতল মনে হবে না, ওটা গোলীয় পৃষ্ঠই মনে হবে। তাহলে এই যে বক্ররেখার, বিশাল বক্ররেখার খুবই ক্ষুদ্র একটা অংশ যদি তুমি কেটে নাও, বিশাল বক্ররেখার খুবই ক্ষুদ্র একটা অংশের যদি তুমি হিসাব করো, তাহলে এই ক্ষুদ্র অংশকে সরল রেখা বলা যাবে না। এক্সাক্ট সরল রেখা না হলে অলমোস্ট সরল রেখা। তো তখন তুমি সরল রেখার ঢালের সূত্র এখানে অ্যাপ্লাই করতে পারবা। এখন তুমি বললা যে ভাইয়া তাহলেই তো খুঁজে পাইছি, কি করতে হবে ভাইয়া? সরল রেখার ঢালের সূত্রে অ্যাপ্লাই করবো এই ছোট্ট একটা অংশ, ছোট্ট একটা অংশ। তাহলে বললাম যে চলো ঢালের সূত্রে অ্যাপ্লাই করি। ঢাল m সমান সমান tan থিটা, tan থিটা সমান সমান y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। দেখো এই যে বিয়োগটা তুমি করবা, এই বিয়োগফলের মান কি অনেক বেশি হবে না খুবই ক্ষুদ্র হবে? দেখো আগের বার এই যে এখান থেকে এতটুকু এতখানি জায়গা ছিল, এবার কি এত বড় জায়গা যদি নিতা তাহলে কি আর সরল রেখা হইতো? খুবই ক্ষুদ্র নিতে হবে। আমি বোঝানোর সুবিধার্থে এটাকে বড় করে দেখাইছি, আসলে এত বড়ও নেওয়া যাবে না, আরো ছোট নিতে হবে। তাহলে এই বিয়োগফলটা প্রায় শূন্যের কাছাকাছি না? কিন্তু শূন্য কি বলা যাবে? শূন্য মানে তো বিন্দু দুটো একই জায়গায়, তাই না? x2 মাইনাস x1 করে 0 আসলো, তার মানে x2 আর x1 একই জায়গায় না? তা না, তুমি দুইটা বিন্দু নিচ্ছ আলাদা করে, কিন্তু এই বিয়োগফলটা খুবই সামান্য। তাহলে এই যে y2 মাইনাস y1 এই পরিবর্তনটাকে অনেক বেশি হবে না অনেক ক্ষুদ্র হবে? বৃহৎ পরিবর্তনের জন্য ডেল চিহ্ন ব্যবহার করা হলেও ক্ষুদ্র পরিবর্তনের জন্য ডেল চিহ্ন আর ব্যবহার করা হয় না, এখানে ব্যবহার করা হয় d, dy ডিভাইডেড বাই dx। এই ডিটা কিসের জন্য ব্যবহার করা হয় বলতো? এটা হচ্ছে ক্ষুদ্র পরিবর্তন বুঝাইতে। এটা কি বুঝাইতে? ক্ষুদ্র পরিবর্তন বুঝাইতে। তাহলে dy বাই dx তার মানে কি? দেখো এখানে কি ছিল, ডেল x বাই ডেল y। এই সরল রেখার ঢালের দিকে ফেরত আসি। সরল রেখার x অক্ষের মানের সাথে y অক্ষ কতটুকু পরিবর্তন হচ্ছে সেটাই হচ্ছে তার ঢাল। x অক্ষে ডেল x পরিমাণ পরিবর্তনের কারণে y অক্ষে ডেল y পরিমাণ পরিবর্তন পাচ্ছ। x অক্ষ বরাবর এতটুকু যাওয়ার কারণে y অক্ষে এতটুকু পরিমাণ গেছে। তাহলে x অক্ষে ডেল x পরিমাণ পরিবর্তনের কারণে y অক্ষে ডেল y পরিমাণ পরিবর্তন হয়েছে। তার মানে x অক্ষের সাপেক্ষে y অক্ষের পরিবর্তন তুমি এখানে বের করছো। এখানেও তুমি কি করতেছো? x অক্ষের সাপেক্ষে y অক্ষের পরিবর্তনটা বের করতেছো, কিন্তু এই পরিবর্তনটা কি ক্ষুদ্র পরিবর্তন? সরি, বৃহৎ পরিবর্তন কি এটা? না, এটা খুবই ক্ষুদ্র পরিবর্তন। এই যে x অক্ষের সাপেক্ষে y অক্ষের খুবই ক্ষুদ্র যে পরিবর্তনটা বের করতেছো, এটাই হচ্ছে x অক্ষের সাপেক্ষে y অক্ষের পরিবর্তনের হার। তাহলে এই যে যে জিনিসটা বের করলা dy বাই dx, এটার নাম কি? x এর সাপেক্ষে, x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার। এটাই হচ্ছে পরিবর্তনের হার, মানে x এর সামান্য মানের পরিবর্তনের জন্য y এর মান কতটুকু পরিবর্তন হচ্ছে।
আর উপরে দেখো কি লেখা রাখছে, পরিবর্তনের হার মানেই অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন। তার মানে এই যে dy/dx এটা মানে হচ্ছে x এর সাপেক্ষে y এর অন্তরীকরণ, x এর সাপেক্ষে y এর অন্তরীকরণ। তাহলে দেখো তো কি থাকতেছে, নিচে যে থাকতেছে তার সাপেক্ষে উপরে যে থাকতেছে তার অন্তরীকরণ। অন্তরীকরণ বা এটাকে আমি কিন্তু কি বলতে পারি বলতো, পরিবর্তনের হার। পরিবর্তনের হার মানে x এর কারণে y এর কি পরিমাণ পরিবর্তন হচ্ছে তার হারটাই হচ্ছে ডিফারেন্সিয়েশন। যদি আমি লিখতাম dx/dy, তাহলে এটার বাংলা উচ্চারণ কি হইতো, y এর সাপেক্ষে x এর অন্তরীকরণ বা পরিবর্তনের হার। তাহলে y এর সাপেক্ষে, বাংলাটা লিখেই ফেলি, y এর সাপেক্ষে x এর অন্তরীকরণ বা পরিবর্তনের হার। তাহলে দেখো পরিবর্তনের হার বা অন্তরীকরণটা আসছে কোথা থেকে, সেটা কি মোটামুটি একটা ক্লিয়ার আসলো। তাহলে বক্ররেখার ঢাল আমরা সাধারণ যে সরল রেখার ঢালের সূত্র সেটা দ্বারা অ্যাপ্লাই করতে পারবো না, তখন কি করতে হবে, অতি ক্ষুদ্র পরিবর্তন নিতে হবে। অতি ক্ষুদ্র যদি পরিবর্তন নেই তখন সেটাকে আমি সরল রেখা বলে বিবেচনা করতে পারি। সরল রেখা বলে বিবেচনা করলে তখন আমি সরল রেখার যে ঢাল নির্ণয়ের সূত্র সেটা অ্যাপ্লাই করছি। তবে একটা চেঞ্জটা কি আসলো, সরল রেখার ঢালের বেলায় আমি del y/del x করতে পারি, কিন্তু বক্ররেখার ঢালের বেলায় del y করতে পারি না, কারণ ডেল বৃহৎ পরিবর্তন নির্দেশ করে। আর এখানে তো বৃহৎ কোনো পরিবর্তন হচ্ছে না, x অক্ষের এবং y অক্ষের পরিবর্তন খুবই সামান্য, প্রায় শূন্যের কাছাকাছি। এই জন্য এটাকে আমরা কি বলতেছি বলতো, ক্ষুদ্র পরিবর্তন ডি বলতেছি। ক্লিয়ার বিষয়টা? তাহলে ডিফারেন্সিয়েশনের ধারণাটা আসছে কই থেকে, মোটামুটি একটা ধারণা যদি চলে আসে তাহলে সামনের দিকে আগে। দেখো মোটামুটি আমরা একটা আন্দাজ চলে আসছে। এবার হচ্ছে আমরা দেখো এই যে এখানে যদি পার্টিকুলার কোনো একটা বিন্দু, এবার পার্টিকুলার কোনো একটা বিন্দু যদি তুমি ঢাল নির্ণয় করতে চাও তাহলে সেই বিন্দুতে একটা স্পর্শক আঁকাবা, সেই দুইটা বিন্দুকে কানেক্ট করে একটা স্পর্শক আঁকাবা। তাহলে দেখবা এই দুইটা বিন্দু ধরো একটা বক্ররেখা, এই যে এরকম দুইটা ক্ষুদ্র বিন্দুকে কানেক্ট করে যদি স্পর্শক আঁকাও তাহলে এই ক্ষুদ্র অংশটা কিন্তু সরল রেখা হয়ে যাচ্ছে। তাহলে এই দুইটা বিন্দু x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করবে তার ট্যানজেন্টটাই হচ্ছে ঢাল, ট্যান থিটা। এই পর্যন্ত আমরা পড়লাম, তাই তো? এবার গ্রাফের গুরুমান আর লঘুমান মানে ম্যাক্সিমা ও মিনিমা নির্ণয়, এটা একটু খেয়াল করো। দেখো গ্রাফের গুরুমান এবং লঘুমান নির্ণয় অর্থাৎ ম্যাক্সিমা আর মিনিমা নির্ণয়। দেখো আমরা একটা গ্রাফের বক্ররেখার ম্যাক্সিমা আর মিনিমা নির্ণয়টা শিখব। ম্যাক্সিমাম ভ্যালুটা কত হয়, মিনিমাম ভ্যালুটা কত হতে পারে বা কখন হবে। তো ধরো এরকম একটা গ্রাফ আমি দেখলাম, এই গ্রাফটা এইরকম। তাহলে দেখো গ্রাফের এটা হচ্ছে হাইস্ট পয়েন্ট, এটা হচ্ছে ম্যাক্সিমাম বিন্দু, আর এটা হচ্ছে মিনিমাম বিন্দু, লোয়েস্ট পয়েন্ট। তাহলে এই ম্যাক্সিমাম বা মিনিমাম পয়েন্টের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই পার্টিকুলার পয়েন্টে, ধরো এটা যদি এরকম হয়, এইদিকে ধরো এক্স অক্ষ, এদিকে ধরো ওয়াই অক্ষ, তাহলে এক্স অক্ষের সাপেক্ষে ওয়াই অক্ষের পরিবর্তনটাই তো এই গ্রাফ। এক্স অক্ষের সাপেক্ষে ওয়াই অক্ষের যে পরিবর্তন, এইভাবেই তো গ্রাফটা নির্ণয় করা হয়। মানে বিষয়টা হচ্ছে এরকম, ধরো কোনো একটা সমীকরণ হচ্ছে y = x², তাহলে y এর মান 1 2 3 এর জন্য x এর মান আসবে 1 4 9। তারপরে তুমি এই বিন্দুগুলা বসাবা, তো এই বিন্দুগুলা বসাইলে তুমি এরকম একটা গ্রাফ পাবা। হয় মানে এক্সাক্ট সেরকম না, আমি তাই বলতেছি যে এইরকম একটা গ্রাফ আসবে বক্ররেখা, স্কয়ার কিউব রুট এরকম গ্রাফ আসে সবসময় বক্ররেখা। তা এই যে বক্ররেখাটা আসে এরকম একটা সমীকরণ থেকে, যে সমীকরণে x এর মানের কারণে y এর মানটা পরিবর্তন হচ্ছে। তাহলে দেখো এই যে এই পার্টিকুলার পয়েন্টের dy/dx হবে 0। ওই পার্টিকুলার পয়েন্টের ঢাল হবে 0, সেটা ম্যাক্সিমাম পয়েন্টেও হবে, মিনিমাম পয়েন্টেও হবে। কেন ভাইয়া এটা 0 কেন? আচ্ছা দেখো এই যে dy/dx আসলে ঢাল না, ওই পার্টিকুলার পয়েন্টের ঢাল। ঢাল মানে কি, x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণটা হচ্ছে ঢাল। তাহলে দেখো তো এইখানে x অক্ষের ধনাত্মক দিকের সাথে, এই যে x অক্ষ আঁকাইলাম, এই পার্টিকুলার পয়েন্ট x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ কত ডিগ্রি? কোনো কোণই তো নাই, এখানে উৎপন্ন কোণ 0 ডিগ্রি। তাহলে উৎপন্ন কোণ 0 ডিগ্রি যদি হয় তাহলে ঢাল m = tan θ। তাহলে tan θ মানে কত? tan 0 ডিগ্রি। দেখো তো tan 0 ডিগ্রির মান কত? tan 0 ডিগ্রির মান কত দেখো তো, চেক করো, বিশেষ না হলে চেক করো। tan 0 ডিগ্রির মান কত আসতেছে? 0 আসছে? কই দেখবা না আসে? আচ্ছা tan 0 ডিগ্রির মান হচ্ছে 0 আসতেছে।
আচ্ছা, তাহলে tan 0 ডিগ্রির মান যদি 0 আসে, এই m বা tan থিটা এটা মানেই তো সেই ঢাল ছিল, তাই না? ঢাল মানে কি dy ডিভাইডেড বাই dx, তাহলে এই টোটাল মান কত আসতেছে 0। তাহলে সার্কিট বলছে, সরি সরি সরি, মানে গ্রাফের ম্যাক্সিমাম এবং মিনিমাম দুই জায়গাতেই কি হয়, ঢালের মানটা 0 আসে, বা dy বাই dx হয় 0, অর্থাৎ যার সাপেক্ষে অন্তরীকরণ এই গ্রাফটা যার উপর নির্ভরশীল সেটা থাকে নিচে, আর যার গ্রাফ সেটা থাকে উপরে। এই যে x এর উপর ডিপেন্ডেন্ট না, এই যে x এর উপরে y ডিপেন্ডেন্ট না, স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকের ডিফারেন্সিয়েশন হয় 0, স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকের ডিফারেন্সিয়েশন হয় 0। ম্যাক্সিমাম এবং মিনিমাম পয়েন্টে স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকের ডিফারেন্সিয়েশন হয় 0, স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকের ডিফারেন্সিয়েশন হয় হচ্ছে 0। এখন তুমি ধরো কোনো একটা এরকম গ্রাফে তুমি বললা যে এই সমীকরণের একটা গ্রাফ আছে, এই গ্রাফের ম্যাক্সিমাম পয়েন্ট কোনটা মিনিমাম পয়েন্ট কোনটা এটা বের করতে চাও, ম্যাক্সিমাম মান মিনিমাম মান, তাহলে ডিফারেন্সিয়েশন করলা, ডিফারেন্সিয়েশন 0 ধরে করলা, তাহলে এখন কোনটা ম্যাক্সিমাম পয়েন্ট কোনটা মিনিমাম পয়েন্ট বুঝবা কেমনে? এটাই ম্যাক্সিমাম এটাই মিনিমাম, এটা কি বোঝার উপায় আছে? দুই জায়গায় তো 0, এখানেও 0 এখানেও 0, তাহলে যেখানে 0 হচ্ছে সেটা কি ম্যাক্সিমাম পয়েন্ট না মিনিমাম পয়েন্ট কেমনে বুঝবা? যে বিন্দুর তুমি বের করলা, ডিফারেন্সিয়েশন 0 বের করলা, ঠিক তার পরের বিন্দুর আবার ডিফারেন্সিয়েট করতে হবে, ঠিক তার পরের পয়েন্টের আবার ডিফারেন্সিয়েট করতে হবে। ডিফারেন্সিয়েট করার পরে সেটার মান যদি পজিটিভ হয় তাহলে বুঝবা সেটা হচ্ছে মিনিমাম ভ্যালু, আর যদি নেগেটিভ হয় তাহলে হচ্ছে ম্যাক্সিমাম। কেন দেখো এই যে পরের পয়েন্টটা, এবার স্পর্শক এই দিকে না, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আগে এই যে নিচের দিকে চলে আসতেছে না, তাহলে গ্রাফটা হবে মাইনাস, মানে ঢালটা হয়ে যাবে নেগেটিভ, ঢাল হয়ে আসবে কি নেগেটিভ। আর যখন এখানে ঠিক তার পরের বিন্দুতে যাবা উপরের দিকে গ্রাফটা কি আসবে পজিটিভ। মানে এটা কেন হচ্ছে দেখো, নিচের দিকে চলে আসলে কোন কোয়াড্রেন্টে চলে যাচ্ছে বলো তো? ফোর্থ কোয়াড্রেন্টে ট্যান কি চেক করো, ট্যান হচ্ছে 290 ডিগ্রি দিয়ে ইকুয়াল দাও কত আসে, এমনি চেক করো, ট্যান 290 রেখে ইকুয়াল দাও, ক্যালকুলেটর ঢুকাই ফেলো কেন, 290 মাইনাস আসে না, কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টের 0 থেকে 90 পর্যন্ত সব মানে দেখো পজিটিভ আসে না। তাহলে দেখো এই যে নিচের জায়গায় এখানে কি ফোর্থ কোয়াড্রেন্টে চলে গেল না, এই যে এরকম যদি রাখে, এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ কোয়াড্রেন্টে ট্যান এর মান কি আসতেছে, ট্যান এর মান আসতেছে নেগেটিভ, তাহলে ট্যান এর মান নেগেটিভ আসতেছে, তার মানে ঢালের মান নেগেটিভ আসবে। ঢালের মান নেগেটিভ আসা মানে কি, যে এটা ঠিক আগের যে বিন্দু ছিল এটা আসলে কি বিন্দু ছিল, ম্যাক্সিমাম না মিনিমাম? ঢালের মান এখানে নেগেটিভ আসতেছে, তাহলে নেগেটিভ আসলো কখন, নিচের দিকে নামতেছে যখন, তখন। তাহলে নিচের দিকে নামা শুরু করছো, তার মানে আগে কোথায় ছিলা, উপরে ছিলা। তাহলে যে বিন্দুতে ডিফারেন্সিয়েশনের মানটা আসতেছে 0 সেটা হইতে পারে ম্যাক্সিমাম, হইতে পারে মিনিমাম। তাহলে ওটা ম্যাক্সিমাম না মিনিমাম তুমি কেমনে বুঝ, তারপরের বিন্দুর ঢাল বের করতে হবে। ঠিক তারপরের বিন্দুর ঢাল যদি পজিটিভ আসে তাহলে সেটা কি বলতো মিনিমাম, যদি নেগেটিভ আসে তার মানে সেটা হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে এখানে ট্যান থিটা এর মান কি আসবে, ট্যান থিটা এর মান পজিটিভ আসবে, ট্যান থিটা এর পজিটিভ মানে এটা হচ্ছে তোমার মিনিমাম ভ্যালু, আর ট্যান থিটা এর মান নেগেটিভ তার মানে এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। এই জিনিসগুলো ম্যাথে আরো ভালোভাবে শিখতে পারবা। তা আপাতত তোমার ফিজিক্সে যেটা ভবিষ্যতে, এই অধ্যায় তো লাগবেই না, ভবিষ্যতে যতটুকু লাগবে সেটা হচ্ছে কোন একটা পার্টিকুলার পয়েন্টের মানে স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকের ডিফারেন্সিয়েশন যদি 0 হয় তাহলে ওইটা হচ্ছে তার ম্যাক্সিমাম মান বা মিনিমাম মান। ওই পার্টিকুলার পয়েন্টটা ম্যাক্সিমাম না মিনিমাম তুমি কেমনে বের করবা, ঠিক তার পরের বিন্দু ডিফারেন্সিয়েট করবা, যদি তার মান পজিটিভ আসে আরেকবার ডিফারেন্সিয়েট করলে, আরো একবার ডিফারেন্সিয়েট করলে যদি সেটার মান পজিটিভ আসে তাহলে সেটা বুঝবা হচ্ছে কি মান বলো তো, পজিটিভ আসলে আরেকবার ডিফারেন্সিয়েট করে যদি পজিটিভ আসে তাহলে কি মান, পজিটিভ আসলে তার যে বিন্দুর তুমি ঢাল বের করতেছো সেটা হচ্ছে মিনিমাম ভ্যালু, যদি নেগেটিভ আসে তাহলে সেটা হচ্ছে ম্যাক্সিমাম। জি, ধরো দুইটা বিন্দুকে কানেক্ট করে এমন একটা রেখা, সেটা হচ্ছে স্পর্শক। এক্স অক্ষের সাথেই তো কোণ, হ্যাঁ এই যে এক্স অক্ষ, এই যে এক্স অক্ষের সাথে এই স্পর্শকটা যে কোণ উৎপন্ন করছে। দেখো তোমার এই যে এই একটা পয়েন্ট ছিল, এই একটা পয়েন্ট ছিল, এই দুইটা পয়েন্টকে কানেক্ট করে একটা স্পর্শক আঁকাইলাম আমি, দুইটা বিন্দু। কোনটা? হ্যাঁ প্রথমে তো দুইটা বিন্দু এই পয়েন্টেই ছিল, এই পয়েন্টে একটা পয়েন্ট, তাহলে এই পয়েন্টকে কানেক্ট করে স্পর্শক আঁকাইলে এক্স অক্ষের উপরেই তো অবস্থিত, তো এক্স অক্ষের সাথে এক্স অক্ষের উৎপন্ন কোণ কত, এই রেখা এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ কত 0 ডিগ্রি। দুইটা একই দিকে হইলো না, একটা রেখার উপরে আরেকটা রেখা যদি অবস্থিত হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 0 থাকে না তো, কোণই থাকে না।
পরেরটা দেখো, এই যে দেখো এইরকম একটা গ্রাফ, এইটা একটা পয়েন্ট, এইটা একটা পয়েন্ট, মানে ঠিক এই পয়েন্টের সাথে একটা স্পর্শক আঁকাবে, যে এই পয়েন্টের সাথে স্পর্শক আঁকাইলা, তাহলে এইটা হচ্ছে আমার এক্স অক্ষ, এক্স অক্ষের সাথে এখানে একটা কোণ উৎপন্ন হচ্ছে না। আবার যদি তুমি উপর থেকে নিচে নামার কথা চিন্তা করো, এই যে এই পার্টিকুলার পয়েন্টে এক্স অক্ষ, এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ 0 ডিগ্রি, কিন্তু যদি তার পরের পয়েন্টের দিকে তাকাও, এরকম একটা স্পর্শক যদি আঁকাই, যদিও উপর দিয়ে যায়নি, তাহলে এই অ্যাঙ্গেলটা এক্স অক্ষের সাথে পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে, নেগেটিভটা না পজিটিভের সাথে উৎপন্ন করো। আচ্ছা ঠিক আছে, দেখো এই যে ম্যাক্সিমা আর মিনিমাটা একটু জানে রাখা ভালো, কারণ ভবিষ্যতে যখন আবার ম্যাথের ভিতরে আমি করাবো তখন যাতে এটা পরিচিত লাগে, একবারের জায়গায় দুইবার দেখলেই পরিচিত লাগবে, এই জন্য জাস্ট পরিচয় করানোর জন্য ম্যাক্সিমা আর মিনিমাটা দেখাইলাম। ম্যাথে তোমাকে এই ম্যাক্সিমা আর মিনিমা নির্ণয় করা খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম হিসেবে পড়াবে যখন তুমি ক্যালকুলাস করবা। আপাতত এটা যদি নাও বোঝো তাও কোনো সমস্যা নাই। এবার দেখো আমরা ডিফারেন্সিয়েশন মোটামুটি বুঝতে পারলাম। ডিফারেন্সিয়েশন মানে পরিবর্তনের হার, নিচে যে থাকবে তার সাপেক্ষে উপরে যে থাকবে তার পরিবর্তনের হার। এখন আমরা ডিফারেন্সিয়েশনের কিছু রুলস পড়ব। ডিফারেন্সিয়েশনের কিছু রুলস, ম্যাথে তোমাকে হয়তো এই রুলস গুলোর প্রমাণ দেখাবে, আমি প্রমাণ দেখাবো না, শুধু সূত্র লেখাবো। যতগুলো সূত্র আমি লেখাবো সবগুলো তোমার লাগবে না, তারপরে আমার মাথায় যতগুলো আপাতত মনে আসে সবগুলো আমি লিখি। ডিফারেন্সিয়েশনের ফর্মুলা। আচ্ছা আমাকে একটু বলো যে একটা করে ফর্মুলা আর একটা করে উদাহরণ দেখাবো নাকি ফর্মুলাগুলো লিখে পরে উদাহরণ দেখাবো? আচ্ছা, আমাদের সব থেকে বেশি যে ফর্মুলাটা ফিজিক্সে কাজে লাগবে সব থেকে বেশি, সেই ফর্মুলাটা হচ্ছে d ডিভাইডেড বাই dx অফ x টু দি পাওয়ার n। দেখো এই যে d ডিভাইডেড বাই dx, এখানে d বাই d এই পুরোটাই কিন্তু অপারেটর, এই পুরোটাই হচ্ছে অপারেটর। ভাই অপারেটর কি? যা অপারেট করে, যা অপারেট করে। কি অপারেট করতেছে? ধরো 2 + 2 = কত? 4। এই যে প্লাস চিহ্ন এটাই হচ্ছে অপারেটর, যা দুইটা বিন্দু বা দুইটা রাশির মাঝখানে কিছু একটা ঘটাবে। তাহলে তোমাকে বললাম যে 2 ডিভাইডেড বাই 2 = 1, এই ডিভাইডেড মানে কি? এই ডিভাইডেডটাই হচ্ছে এখানে অপারেটর, যা অপারেট করতেছে, যা অপারেট করতেছে। আচ্ছা অপারেট করার পরে তার কি কোনো অস্তিত্ব থাকে? না। তাহলে ডিফারেন্সিয়েট করার পরে ওই ডি বাই ডি এটার কিন্তু কোনো অস্তিত্ব আর থাকবে না। তাহলে দেখো এই ফর্মুলাটা আমরা একটু মনে রাখি, d ডিভাইডেড বাই dx মানে x এর সাপেক্ষে পরিবর্তন, x টু দি পাওয়ার n। রুলসটা মনে রাখবা, পাওয়ার সামনে আসবে, পাওয়ার 1 কমে যাবে, পাওয়ার সামনে আসবে, পাওয়ার 1 কমে যাবে। রুলসটা কি? পাওয়ার সামনে আসবে, পাওয়ার 1 কমে যাবে, পাওয়ার সামনে আসবে, পাওয়ার 1 কমে যাবে। আচ্ছা তাহলে এটা দেখি ভাইয়া এটা কাজ করে কিভাবে, চলো আমরা এই পাশেই করি। ধরো তোমাকে বললো y = x টু দি পাওয়ার 5 হলে d ডিভাইডেড বাই dx অফ y ইকুয়ালস টু হোয়াট? এটাকে এইভাবেও লেখা যায়, ম্যাথে এইভাবে লেখা, ফাংশন অফ x ইকুয়ালস টু ফাংশন অফ x কমা এটা যদি y ফাংশন অফ x y ইকুয়ালস টু x টু দি পাওয়ার, এটা লেখার দরকার নেই, এমনি দিয়ে লিখি, খালি খালি ম্যাথের মতো করে বড় করার দরকার নেই। y = x টু দি পাওয়ার 5 হলে dy বাই dx, এটাকে কিন্তু এভাবে লেখা যায়, dy ডিভাইডেড বাই dx ইকুয়ালস টু হোয়াট? তাহলে x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার। তাহলে দেখো তো x এর উপর y ডিপেন্ডেন্ট না, এই সমীকরণে তাকাও তো x এর বিভিন্ন মানের জন্য y এর মান চেঞ্জ হবে কিনা, তাহলে তো পরিবর্তন হবে, তাহলে পরিবর্তনের হারও বের করা যাবে। পরিবর্তনের হার মানে ডিফারেন্সিয়েশন, তাহলে ডিফারেন্সিয়েশনটা আমরা কিভাবে করব? dy ডিভাইডেড বাই dx, তাহলে মানটা বসাই d ডিভাইডেড বাই dx অফ y, y মানে x টু দি পাওয়ার 5। এইবার রুলস, পাওয়ার কই আসবে? সামনে, তারপরে পাওয়ার 1 কমে যায়, পাওয়ার সামনে আনি, পাওয়ার সামনে আনলাম 5, x টু দি পাওয়ার 5 - 1, তাহলে কি দাঁড়াইলো? এটাই आंसर। পাওয়ার সামনে আসবে, পাওয়ার 1 কমে যাবে, এখানে পাওয়ার হিসেবে ছিল n, n সামনে আসছে, n - 1 হয়ে গেছে, এই যে n সামনে আসছে, n - 1 হয়ে গেছে। এই কঠিন নাকি এটা বলো? যদি কঠিন থাকে তাহলে আরো করি। ধরো এরকম আসলো y = x টু দি পাওয়ার -3 হলে dy ডিভাইডেড বাই dx ইকুয়ালস টু হোয়াট? তাহলে লিখি dy ডিভাইডেড বাই dx মানে d ডিভাইডেড বাই dx অফ x টু দি পাওয়ার -3। ভাইয়া বলো তো রুলসটা কি? পাওয়ার সামনে আসবে, পাওয়ার 1 কমে যাবে, তাহলে পাওয়ার সামনে আসলো -3, পাওয়ার 1 কমে গেল -3 - 1, তাহলে -3x টু দি পাওয়ার -4। বুঝছো? ধরো বুঝি নেই, আমরা আরো বুঝবো। তুমি বুঝছো কিন্তু ধরো তুমি বোঝো নাই। x টু দি আচ্ছা √x হলে dy ডিভাইডেড বাই dx ইকুয়ালস টু হোয়াট?
তাহলে ভাইয়া কি বলছে, d ডিভাইডেড বাই dx অফ y, তাহলে d ডিভাইডেড বাই dx অফ রুট ওভার x। ভাইয়া এবার পাওয়ার তো নাই, তাহলে প্রথমেই একটু বুদ্ধি খাটাবো, প্রথমে একটু বুদ্ধি খাটায় তুমি y ইকুয়ালস টু রুট ওভার x আছে না, এটাকে x টু দি পাওয়ার হাফ বানায় নিবা, রুট মানে তার পাওয়ার কত, তাহলে এখন এখানে বসাবাই x টু দি পাওয়ার হাফ। তাহলে নিয়ম কি ভাইয়া, পাওয়ার সামনে আসবে, পাওয়ার 1 কমে যাবে, তাহলে পাওয়ার সামনে নিয়ে আসো, হাফ পাওয়ার 1 কমাই দাও, হাফ মাইনাস 1, তাহলে হাফ x টু দি পাওয়ার মাইনাস হাফ, এটা অ্যান্সার। এই বুঝছো, শিওর? ধরো বোঝো নাই, আবার তুমি বুঝছো কিন্তু ধরো তুমি বোঝো নাই। ধরো কিউব রুট অফ এক্স স্কোয়ার, কিউব রুট অফ এক্স স্কোয়ার, এটা কিউব রুট অফ এক্স স্কোয়ার, এটা হইলে dy ডিভাইডেড বাই dx ইকুয়ালস টু হোয়াট, তাহলে আমরা করি d ডিভাইডেড বাই dx অফ y, তাহলে d ডিভাইডেড বাই dx অফ, আচ্ছা এটাকে আগে সাইজ করে নেই, তাছাড়া তো বসাইতে কষ্ট হচ্ছে, তাহলে y ইকুয়ালস টু কিউব রুট অফ এক্স স্কোয়ার। তাহলে দেখো এক্স স্কোয়ার কিউব রুট মানে তার পাওয়ার কত বলো, 1/3, তাহলে 2/3 হয়ে গেল না, তাহলে পাওয়ার কি হয়ে গেল বলো, 2/3। তাহলে এখন বসাবা কি, 2 ডিভাইডেড বাই, কি বসাবা 2 ডিভাইডেড বাই 3, 2 ডিভাইডেড বাই 3। তাহলে এখন কি আসবে বলো, নিয়মটা কি বলো, নিয়ম কি, পাওয়ার সামনে আসবে, পাওয়ার 1 কমে যাবে, তাহলে পাওয়ার সামনে নিয়ে আসো, 2/3 x টু দি পাওয়ার 2/3 মাইনাস 1, 2/3 x টু দি পাওয়ার, ওখানে কত আসবে 3 2 আর হচ্ছে 3, তাহলে হচ্ছে মাইনাস 1/3, মাইনাস 1/3, এটাই অ্যান্সার। এ বুঝছো নাকি বলো, বুঝে ফেলছো প্রথম রুলস, আচ্ছা চলো এবার আমরা ফর্মুলা নাম্বার 2 তে যাই। ফর্মুলা নাম্বার 2 বা সূত্র নাম্বার 2, এটা মিশাই দিলাম, প্র্যাকটিস আবার এখানে আবার করবেন। সূত্রগুলো তোমরা এক পেজে রাখলে ভালো হয়, বুঝছো? তাছাড়া একটা, অথবা যে পেজের সূত্র সেই পেজের সূত্রটাকে লাল কালারে কোনো একটা বক্স করে ফেলবা, তাহলেও হয়তো বা হবে। তাহলে এবার হচ্ছে রুলস নাম্বার 2, d ডিভাইডেড বাই dx অফ c x টু দি পাওয়ার n, এখানে c বলতে যে কোনো একটা কনস্ট্যান্ট, c বলতে যে কোনো একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক। তাহলে যদি এরকম হয়, আগে c কে বাইরে নিয়ে আসবা, তারপরে রুলস আগেরটাই। ধরো c বাইরে নিয়ে আসছো, ধরো c বাইরে নিয়ে আসছো, তাহলে এটা তো নাই, তাহলে x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n এর রুলস কি, n x টু দি পাওয়ার n মাইনাস 1, n x টু দি পাওয়ার n মাইনাস 1, n x টু দি পাওয়ার n মাইনাস 1 এক। এজন্য বললাম ওটা সব থেকে বেশি কাজে লাগে। তাহলে শুধুমাত্র একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক থাকলে তাকে বাইরে নিয়ে আসবা, তারপরে যা রুলস তাই। ধরো এটা তুমি বুঝতে পারো নাই, চলো আমরা প্র্যাকটিস করি। জি, গুণন 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 দিছিলাম, তো গুণন আর কিভাবে দিব, ডট দিব? হ্যাঁ ডট দিতেই হবে না। আচ্ছা তাহলে এবার দেখো রুলস প্রয়োগ। ধরো সি দ্বারা যে কোনো একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট বা যে কোনো একটা সংখ্যা, চলো আমরা এখানে দেখি। ধরো 3x টু দি পাওয়ার 3 এটা আসছে, হইলে dy ডিভাইডেড বাই dx ইকুয়ালস টু হোয়াট, তাহলে আমরা লিখি d ডিভাইডেড বাই dx অফ 3x কিউব। এই বিষয়টাকে আমি, এই সূত্রটাকে আমি একটা গল্পের মতো বলি। ধরো হচ্ছে তোমরা আমার কাছে পড়তে আসছো, পড়তে আসার পরে তোমরা তোমাদের প্রবলেম আমাকে জানাচ্ছ যে ভাই এটা প্রবলেম হচ্ছে, আপনি একটু বুঝাই দেন। না থাক, অন্য একদিন দেবো, মানে তোমার কথা আমি গুরুত্ব দিচ্ছি না, শুধু তোমার কথা আমি গুরুত্ব দিচ্ছি না, তোমাকে ঘুরে দিচ্ছে, আচ্ছা ঠিক আছে অন্য একদিন, আচ্ছা ঠিক আছে অন্য একদিন, এভাবে করে ঘুরাচ্ছে। তারপরে একদিন কি করলা, তুমি তোমার সাথে তোমার আব্বুকে নিয়ে আসলে, তোমার সাথে তোমার আব্বুকে নিয়ে আসলে যে আব্বু দেখেন স্যার আমার কথা শোনে না, ভাই আমার কথা শোনে না। তোমার আব্বু যখন আসলো, তখন গার্জিয়ানের সাথে টিচারের কথা হবে, কথার সময় স্টুডেন্ট কি ওখানে সচরাচর থাকে, স্কুলে যখন গার্জিয়ান মিটিং করে স্টুডেন্টদেরকে একটু বাইরে নিয়ে আসে না, মানে স্টুডেন্টদেরকে সরাই দেয়, সরাই দিয়ে শুধু টিচারের সাথে কথা বলে, শুধু টিচার আর হচ্ছে গার্জিয়ান। তখন আসলে এরকম করে বলে যে গার্জিয়ানকে বলে স্যার আপনি একটু, বা স্টুডেন্টকে বলে যে স্টুডেন্ট তুমি একটু বাইরে থাকো, আমি তখন আব্বুর সাথে আগে একটু কথা বলে নিই। আগে কি করে, বাইরে নিয়ে যায়, আগে বাইরে নিয়ে যায়। এই যে দেখো এখানে কি হচ্ছে, এই যে দেখো, এই যে এটা হলো স্টুডেন্ট, এটাকে বাইরে বের করে নিচ্ছে, বাইরে বের করে আব্বুর সাথে কাজ করতেছে। আপনাকে আগে বুঝাই, তারপরে একে আমি ম্যানেজ করে নিব, আগে আপনাকে বুঝাই নি। এই যে এটাকে x টু দি পাওয়ার n, গার্জিয়ান এটাকে আগে বুঝাবে, আর এটাকে সসম্মান আছে তুমি একটু বাইরে যাও, আমি তোমার আব্বুর সাথে একটু কথা বলি। সি কে একটু বাইরে নিয়ে আসে, ওর আব্বুর সাথে কথা বলছে, কি কথা বলছে, n সামনে আসতেছে, n একটা কমে যাচ্ছে। তাহলে দেখো এই যে এটা হচ্ছে সেই স্টুডেন্ট, স্টুডেন্টকে এখানে রাখবে, তুমি একটু বাইরে যাও তো ভাইয়া, তো কই যাবো ভাইয়া, এই যে বাইরে দাও। তারপরে কি থাকলো, d ডিভাইড বাই dx অফ x কিউব। এখন এটা পারবে না এমন কেউ আছে, তাহলে পাওয়ার কই আসবে বলো,
পাওয়ার সামনে, আগে তো সামনে 3 ছিল, তার সাথে আরো 3 গুণ হয়ে গেল, x টু দি পাওয়ার 3 মাইনাস 1, পাওয়ার 1 কমে গেল, তাহলে 9x স্কয়ার অ্যান্সার। বুঝছো? ধরো বোঝো নাই। আচ্ছা ধরো বোঝো নাই, তুমি ধরো বুঝছো কিন্তু তাও ধরো বোঝো নাই। ধরো 4x টু দি পাওয়ার মাইনাস 3, এইটা হলে dy ডিভাইডেড বাই dx ইকুয়ালস টু হোয়াট হবে? তখন দেখো নিচে কি যার সাপেক্ষে, তাহলে ওর উপর তো নির্ভরশীল হওয়া লাগবে, তাছাড়া তো পরিবর্তনের হারই হবে না। ধরো আমি বললাম জিনিয়ার মানে জিনিয়ার সাপেক্ষে তোমার পরিবর্তনের হার, জিনিয়ার উপরে তুমি নির্ভরই করো না, তাহলে ওর কারণে তোমার কোনো পরিবর্তন হবে? পরিবর্তনই হবে না। এই জন্য যার সাপেক্ষে তার একটা চলক থাকতে হবে, তার ফাংশন থাকতে হবে। ধরো যে y এর পরিবর্তনের হার কার সাপেক্ষে, তাহলে ওয়াইটা এক্স এর উপর নির্ভরশীল হওয়া লাগবে, তাছাড়া তো পরিবর্তনের হারই আসবে না। দেখো এখানে ওয়াইটা এক্স এর উপর নির্ভরশীল না, এই জন্য পরিবর্তনের হার আসতেছে। যদি নির্ভর না করে তাহলে পরিবর্তন হবে না। জি কোনটা আগে দিছি? তাই তো করছি। দেখো এই যে এটাই হলো সেই সি, দেখো এইটা হচ্ছে সি, আর এই যে এক্স টু দি পাওয়ার এন, তাহলে সি আগে বাইরে আসবে না? বাইরে এসে রুলস অ্যাপ্লাই করতেছি না, সেটাকে তোমাদের সুবিধার জন্য আমি আবার ভাঙায় লিখছি, তোমাদের সুবিধার জন্য আমি আরেক লাইন ভাঙায় লিখছি। মানে এই কাজটা হয়েছে কিভাবে, ডি বাই ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর সূত্র না, পুরোটা আমি একবারে না লিখে তোমাদের সুবিধার্থে ভাঙায় লিখছি। ঠিক আছে, এইভাবে ভাঙায় আসলে পরীক্ষায় কেউ করবে না, আমিও ভবিষ্যতে করাবো না, কিন্তু আপাতত মাত্র তোমরা শিখতেছো এই জন্য আমরা করতেছি। সেরকম দেখো এটাতেই ধরো করবো না, এটাতেই ধরো করবো না, তাহলে d ডিভাইডেড বাই dx অফ 4x কিউব মাইনাস 3। তাহলে এখন রুলস অনুযায়ী কি কনস্ট্যান্ট বাইরে আসবে, কনস্ট্যান্ট মানে 4 বাইরে আসো, সসম মানে স্যার প্লিজ বাইরে আসুন, ইনটু পাওয়ার সামনে আসবে, পাওয়ার কত আছে -3 সামনে আসবে, গুণন -3, পাওয়ার 1 কমে যাবে, -3 -1, তাহলে 3 4 কত আসতেছে -12 x টু দি পাওয়ার -4। বুঝছো? ধরো তুমি বোঝো নাই, আমরা আরেকটা করি। আচ্ছা দেখো মিম একটু আগে বললো যে ভাইয়া dx বাই dy হয় কিনা, হবে, চলো আমরা একটা দেখি। ধরো x ইকুয়ালস টু কিউব রুট অফ, আচ্ছা 4 কিউব রুট অফ x সরি y হলে dx ডিভাইডেড বাই dy ইকুয়ালস টু হোয়াট? দেখো এইবার y এর উপর x নির্ভরশীল, y এর উপর x নির্ভরশীল, তাহলে এই জন্য y এর সাপেক্ষে x এর পরিবর্তনের হার বের করা যাবে। আগের বার x এর উপর y নির্ভরশীল ছিল, এই জন্য x এর সাপেক্ষে y এর পরিবর্তন বের করতে পারতেছো। যদি কেউ কারো উপরে নির্ভর নাই করে তাহলে তার পরিবর্তনের হার আসবে না, নির্ভর করলে তার পরিবর্তনের হার আসবে। ধরো আমি ধরো আমার বাবা মায়ের উপর নির্ভরশীল, তাহলে বাবা মায়ের কোনো আচরণের কারণে আমার আচরণের পরিবর্তন আসবে, কিন্তু আমি যদি বাবা মায়ের উপর নির্ভরশীল না হই তাদের কোনো আচরণের কারণে কিন্তু আমার কোনো পরিবর্তন আসবে না। ওকে, তাহলে দেখো আমরা একটু কাজটা করি। তাহলে d ডিভাইডেড বাই dy অফ 4 কিউব রুট অফ y, ভাইয়া এটা বুঝলাম না, তাহলে কি এক কাজ করে এটাকে আগে সাইজ করে ফেলো, সাইড নোট থেকে আগে সাইজ করে নাও, x ইকুয়ালস টু 4 কিউব রুট অফ y, তাহলে 4y 1/3, 1/3 না বলো তো? হ্যাঁ 4টা হচ্ছে c, 4টা হইলো c, তাহলে এখানে আমরা কি লিখবো 4y 1/3। ঠিক আছে, ওকে, তাহলে দেখো আমরা পাওয়ার সরি সহগটাকে বাইরে নিয়ে আসলাম, তারপরে ইনটু 1/3 ইনটু y 1/3 -1, তাহলে হচ্ছে 4/3, তারপরে কত লিখবো বলো 3 1 -2, তাহলে y -2/3। দেখো বুঝছো কিনা, শিওর? চলো আর একটা, y ইকুয়ালস টু ধরো 2 ডিভাইডেড বাই 3 x টু দি পাওয়ার -1/3 dy ডিভাইডেড বাই dx ক্লোজ টু, এটা আপনারা করবেন না। আচ্ছা চলো এবার আমরা এটা একটু সলভ দেখাই। d ডিভাইডেড বাই dx অফ y 2/3 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 1/3, এরকম লেখা কি যায়? আচ্ছা এখন এই জিনিসটা, এই যে এই জিনিসটাকে উপরে নিয়ে গেলে তাহলে পাওয়ার কি প্লাস হবে না মাইনাস হবে? মাইনাস হয়ে যাবে, তাহলে এই জিনিসটাকে আগে সাইজ করা লাগবে। তাহলে এই জিনিসটাকে যদি আগে সাইজ করতে চাই, দেখো y ইকুয়ালস টু 2 ডিভাইডেড বাই 3 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 1/3, তাহলে উপরে চলে গেলে ভাগের রাশি যদি গুণে যায় তাহলে পাওয়ার কি হয়ে যায় মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে আগে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে।
তাহলে 2/3 x টু দি পাওয়ার 1/3। বুঝছো বুঝছো এটা কি করছিলা সবাই? ভেরি গুড। তাহলে তো হয়ে গেছে, এখানে তো এটা লেখার দরকার নাই, x টু দি পাওয়ার 1/3। তাহলে এখন রুলস কি? ওই যে শুধু কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসো, 2/3, পাওয়ার সামনে নিয়ে আসো 1/3, পাওয়ার 1 কমায় দাও 1/3 - 1, তাহলে হচ্ছে 2/9 x টু দি পাওয়ার -2/3। এইটা হচ্ছে ওদের অ্যান্সার। হয়েছে? ফাইন। বুঝছো কি? সবাই যদি বুঝে থাকে তাহলে খুবই ভালো। এখন কয়েকটা সূত্র লিখে দেই, সেগুলো একটু তুলে রাখো। এগুলার হচ্ছে প্রয়োগ ওইভাবে হবে না, কমই হবে। d divided by dx of x that is equals to 0, মানে যার সাপেক্ষে অন্তরীকরণ তাকে যদি অন্তরীকরণ করে অ্যান্সার হবে 0, যার সাপেক্ষে ডিফারেন্সিয়েট তাকে যদি ডিফারেন্সিয়েট করে অ্যান্সার হবে 0। তুমি যদি বলো ভাইয়া কেন, চলো করি কেন, এর ব্যাখ্যা। d divided by dx of x, তাহলে পাওয়ার কত এখানে? এর পাওয়ার কত? 1, তাহলে 1 সামনে আসবে, পাওয়ার 1 কমে যাবে 1 - 1, তাহলে 1 x টু দি পাওয়ার 0। x টু দি পাওয়ার 0 মানে আমি 0 লিখছি, সরি 1, সরি এটা 0 হবে না, 1 হবে। তাহলে যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন তাকে যদি ডিফারেন্সিয়েট করে অ্যান্সার হবে 1। যদি শুধু কনস্ট্যান্টে ডিফারেন্সিয়েট করো অ্যান্সার হবে 0। শুধু কনস্ট্যান্ট সি মানে এখানে একটা কনস্ট্যান্ট বোঝাচ্ছি। শুধু চলক যদি হয় তাহলে ডিফারেন্সিয়েশন করা যায়, কিন্তু শুধু যদি সহগ হয় ডিফারেন্সিয়েট হবে না, শুধু যদি কনস্ট্যান্ট হয় ডিফারেন্সিয়েট হবে না। এখন তুমি চিন্তা করো কেন হবে না, একটা একটু ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাই যে কেন হবে না। শুধু কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কেন 0, একটু চিন্তা করো। ধরো y = 2, তা আমি বললাম dy by dx = what, তাহলে d divided by dx of 2। এখন একটু চিন্তা করো, এই y এর মানটা হচ্ছে 2, তাহলে x টা কি y এর উপর নির্ভর করে? x এর কোনো মানের জন্য কি y এর মান চেঞ্জ হবে? চেঞ্জই তো হবে না। চেঞ্জ হওয়া না মানে কি পরিবর্তন কি হবে? তাহলে পরিবর্তনের হার কত? 0। পরিবর্তনে তো হারই নাই, এই জন্য হবে 0। শুধু কনস্ট্যান্টের হয় না, তবে কনস্ট্যান্ট যদি সাথে করে আর কাউকে নিয়ে আসে, কোনো চলককে যদি নিয়ে আসে তাহলে কিন্তু কনস্ট্যান্ট যদি চলক নিয়ে আসো তাহলে কিন্তু আর বাদ দেওয়া যাবে না। বুঝছো? এবার d divided by dx of uv মেথডটা খুবই মজার। ইউভি মেথডে কি হয় একটু দেখাও। প্রথমে ইউ কে রেখে ভি কে ডিফারেন্সিয়েট করতে হবে। ইউ কে বাইরে রাখলা, d divided by dx of v কে ডিফারেন্সিয়েট করলা। যখনই ভি কে ডিফারেন্সিয়েট করছো মনে মনে ইউ রাগ করছে, তাই আমারে কি ডিফারেন্সিয়েট করা যায় না? ঠিক আছে, ভি কে বাইরে বের করে নিয়ে আসো, তাহলে আমি কি করব d divided by dx of u। ঠিক আছে, ইউ কে রেখে ভি কে ডিফারেন্সিয়েট প্লাস ভি কে রেখে ইউ কে ডিফারেন্সিয়েট। শেষ করে দিচ্ছি। তারপরে d divided by dx of ln x কে ডিফারেন্সিয়েট করলে আসবে 1/x। লন ক্যালকুলেটর একটা বাটন আছে, এটার প্রকৃত উচ্চারণ হচ্ছে এই কি বলে এটা যেন, এল এন না কি জানো, এল এন একটা বিজ্ঞানের নাম ছিল মনে হয়, ভুলে গেছি। আমরা লন উচ্চারণ করি, ভুলে গেছি। আচ্ছা, d divided by dx of e to the power x, e to the power x কে ইন্টিগ্রেশন করলে e to the power x ই হবে, চেঞ্জ হবে না। তারপরে আর কি দেওয়া যায়? আচ্ছা, d divided by dx of u plus v, এটা তোমরা এমনি বুঝতা, u plus v। তাহলে একবার u কে ইন্টিগ্রেশন প্লাস আর একবার v কে ইন্টিগ্রেশন বলতেছি, সরি ডিফারেন্সিয়েশন। d divided by dx of sin x কে ডিফারেন্সিয়েট করলে হবে cos x। থিটাও লেখা যায়, x এর জায়গায় থিটাও লেখা যায়। d divided by dx of cos x কে করলে sin x। আর দুই একটা কি আমার মনে আছে? এর বোকা বললাম 15-16টা সূত্র আছে খালি ডিফারেন্সিয়েশন, তাহলে এটা সাধারণ ফর্মুলা, আরো অনেকগুলো আছে, ম্যাথে লাগবে, ফিজিক্সে লাগবে। ফিজিক্সে সব থেকে বেশি লাগবে এইটা, তারপরে লাগবে এইটা, তারপরে লাগবে এইটা, তারপরে লাগবে এইটা। এটা কোনো একটা সূত্র প্রমাণে লাগবে, এটাও লাগবে, এটা সূত্র প্রমাণে এটা লাগবে। এটা ম্যাথের ভিতরে দুই একটা জায়গায় লাগে, মানে ফিজিক্সের ম্যাথে লাগে না, ইএক্সএলটা লাগে না। আর আপাতত আমার মনে পড়তেছে না, এই কয়েকটাই আমাদের
প্রয়োজনে লাগবে। তো ধন্যবাদ, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই।